নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নদীর কজয়ের একাংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন দুবরাজপুরে। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে ট্রাক্টর বোঝাই অবৈধ কাঠ উদ্ধার। বিজেপির ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল ইলামবাজারে। চোখের আলো প্রকল্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা শিবির কাকরতলাতে। লোকশিল্পীদের কর্মশালা বোলপুরে। বিশ্ব সর্প দিবস উদযাপিত হল বীরভূমের অজয়পুর উচ্চ বিদ্যালয়ে। দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর ও বোধপুর গ্রামের মাঝে থাকা শাল নদীর কজয়ের একাংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অসুবিধায় পড়েছেন প্রায় 10টি গ্রামের বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, চাষি সহ গ্রামের মানুষজন। শুধু তাই নয়, খোয়াজ মোহাম্মদপুর গ্রামের কোনো মানুষ মারা গেলে কবর দিতে যেতে হয় এই শাল নদী পেরিয়েই। বর্তমানে কজয়ের একাংশ ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই কজয়টি মেরামত করার ব্যবস্থা করা হোক। গ্রামবাসীর পক্ষ থেকে সই করা আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যার হাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিল হোসেন খান ও তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক। তারা পুরোটাই ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন। সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন প্রত্যেকেই। এদিন জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি জানান, আমরা আমার যশপুর জিপি আর খোঁজ মোহাম্মদপুরে এসেছি। এখানে একটা ব্রিজ খুব খারাপ অবস্থায় ভেঙে গেছে। কয়েকটা গ্রাম এই যে ব্রিজের মধ্যেই যাতায়াত করে এবং ব্যবসা বাণিজ্য, চাষবাস সব কিছু এই ব্রিজটার উপরে ডিপেন্ড করে। বিশেষ করে যদি কেউ মারা যায় এখন, তো তাদের লাশটাও কিন্তু, ডেড বডিটাও কিন্তু এই ব্রিজের মাধ্যমে যায়। সেই ব্রিজটা এখন বেহাল অবস্থা, ভেঙে পড়ে গেছে। গ্রামবাসীর খুব অসুবিধা। তার জন্য ওনারা আমাদের পঞ্চায়েত সভাপতিকে ফোন করে, আমাকেও ফোন করেছিলেন। আমি তার জন্য এটা দেখতে এসেছি। দেখি আমরা আমাদের সভাধিপতি কাজলদাকে জানাই, তারপরে উনি একটা ডিসিশন নেবেন সবার সঙ্গে আলোচনা করে, তারপর আমরা বলতে পারবো। তাও মোটামুটি কয়েকটা গ্রামে 3-4টে, তো এখানের প্রায় পদুমা জিপিও এখানে আসা করে, সাহাপুরও যাতায়াত করে। প্রত্যেকটা জিপির সঙ্গে কানেকশন আছে। তরুলিয়া মোড় বা হাই রোডে যেতে গেলে এই রাস্তাতেও যাওয়া যায়। গ্রামবাসীদের পক্ষ থেকে একটা লিখিত আমাকে জেলা পরিষদে দেওয়ার জন্য দিয়েছে, সেটা আমি জেলা পরিষদে জমা করব। এটা তো ওনাদের প্রাপ্য দাবি তো করবেনই, তার কারণ ভোট দিয়ে আমাদেরকে এখানে রেখেছেন, তার তো ওনাদের তো বক্তব্য আছেই। এবার আমরা চেষ্টা করব যতটুকু আমাদের জেলা পরিষদের মাধ্যমে করানো যায়। আমরা সভাধিপতির সঙ্গে বা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দেখব, ডিসিশনটা নিয়ে তারপরে ওনাদেরকে আমরা জানিয়ে দেবো। মর্জিনা বিবি, জেডপি মেম্বার, জেডপি 6, দুবরাজপুর ব্লক। অন্যদিকে দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিল হোসেন খান বলেন, মোহাম্মদপুরে এসে আমরা যেটা দেখেছি যে আজকে ব্রিজটা ভাঙা অবস্থায় পড়ে আছে, কিন্তু ভাঙা অবস্থায় পড়ে থাকাতে যে অসুবিধাটা হচ্ছে, এখানে কিন্তু একটা গ্রাম নেই, এই পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে যাতায়াত করে তরুলিয়া স্কুলে যাতায়াত করে। সেই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদের অসুবিধা হচ্ছে। তার সাথে সাথে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ এই রাস্তার মধ্যে যাতায়াত করে, তাদেরও আজকে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। তার জন্য আজকে আমরা এখানে এসেছি। আবার এর আগে বছরও আপনারা দেখেছেন এটা কিন্তু এরকমই ভেঙে গেছিলো। আমরা তড়িঘড়ি আমাদের তরফ থেকে এসে, দলের পক্ষ থেকে এসে সবাই মিলে এসে দাঁড়িয়েছিলাম তাদের পাশে, এবং সেই সহযোগিতা করে এই রাস্তাটা যাতে আবার চলাচলের ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। আজকে আমরা এখানে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, আমরা কিন্তু এলাকা ভিত্তিক সব জায়গায় ঘোরাঘুরি করি। আমাদের জেলা পরিষদের সদস্যা মর্জিনা দি রয়েছে, আমাদের সমাজসেবী আমাদের কাঞ্চন রয়েছে, এবং এখানে আরও অনেকেই রয়েছে, গ্রামবাসী হিসেবে সবাই রয়েছেন এখানে। এদের যেটা দাবি, সেই দাবিটা ওনাদের দাবি থাকলেও তার থেকে বড় দাবি আমাদেরও থাকবে, যেহেতু এখানে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ছাত্রছাত্রী, তাদের অসুবিধা হচ্ছে। যাতে এই অসুবিধাটা তাড়াতাড়ি দূর করা যায়, তার জন্য আমরা প্রশাসনিকভাবে যেখানে জানাতে হয় আমরা জানাবো, এবং তড়িঘড়ি এই কাজটা যাতে হয় তার ব্যবস্থা আমরা নিশ্চয় করব। আমরা 100% আশাবাদী যে কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে হবে।
অপরদিকে তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক জানান, দেখেন এই ব্রিজটা আমরা বহু কষ্ট করে এমপি লেট থেকে 2017 সালে স্যাংশন করেছিলাম ওনার সহযোগিতায় এবং পঞ্চায়েতের সহযোগিতায়। এই ব্রিজটা আমরা করেছিলাম বিগত 2017 সালে। তারপর থেকে আমরা এটা সংস্কার করেই যাচ্ছি। ইদানিং কিছুদিন আগে একবার একটা পার্ট ছাড়িয়েছিল, তারপরেও আমরা পঞ্চায়েতের থেকে 8 লাখ টাকা স্যাংশন করেছিলাম, যেটা ইরিগেশন কাজ থেকে আমরা পারমিশনও নিয়েছিলাম কাজ করার জন্য। অতিবৃষ্টির জন্য কাজটা করতেও পারিনি। এখন যা দেখলাম তাতে শুধু এই গ্রামবাসীদের কবরস্থান নয়, মানে মানুষের যে যাতায়াত, এখানে যে এই পাশের গ্রামে যে হসপিটাল আছে আমাদের, সেখানে স্কুলে যাওয়া আসা, স্কুলের আজ ছাত্ররা 10 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। সবথেকে বড় সমস্যা এখানে একটা কবর স্থান আছে, সেই কবরস্থানটাও থাকবে কি না ভবিষ্যতে সেটা এখন এই প্রাকৃতিকের উপর নির্ভর করছে। তো আমরা প্রশাসনিকভাবে আমরা জানিয়েছি, আমার জেলা পরিষদের মেম্বার আছে, আমার বনভূমি এই কর্মাধ্যক্ষ আছে, আমরা তাদেরকেও জানালাম যে যথাশীঘ্র এটা যাতে চেষ্টা করা যায় করার, মানে আগামী দিনে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। এবং এলাকাবাসী এটা নিয়ে কি বলবো, যোগাযোগ নিয়ে একদম ঘরে বসে আছে, সামনে চাষ আছে, তাদের বিরাট বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমার নাম মুন্সি মোজাম্মেল হক, আমি যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। পাশাপাশি গ্রামবাসীরা বলেন, শাল নদীর ওপর ব্রিজটা ভেঙেছে, জলের চাপে ভেঙে গেছে, প্রচুর জল, সেই জন্য চাপে ভেঙে গেছে। অসুবিধা মানে খুবই অসুবিধা। এখানে 7-8খান গ্রামের যাতায়াত করে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, রান্না, বুধগ্রাম, ভাটগ্রাম, এগুলো সব যাতায়াত করে। স্বাস্থ্যকেন্দ্র আছে। এমনকি গ্রামে মরামলি খুবই অসুবিধা। এখন হেতমপুর ঘুরে আসতে হবে, অনেক অসুবিধা। একটু আগে অনেক সময় পার্টি আমাদের হেল্প করেছিল, আগে একবার ভেঙে গেছিলো, পার্টি হেল্প করেছিল, সহযোগিতা করেছিল, সেটা ভেঙে চলে গেছে। এখন আমার নতুন করে আবার ভেঙে গেল। মানুষ মরলে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, ভালো হয়। মানুষ যদি মারা যায় তা আমরা নিয়ে যেতে পারবো না। এমন কি অবস্থা, এখন যাতে পার্মানেন্ট হয় ভালোভাবে, সেই সুব্যবস্থার জন্য আমরা আমাদের আবেদন রাখছি আমাদের কাছে, জেলা পরিষদের কাছে আবেদন রাখছি আমরা, আমাদের ভিডিও কাছে। নদীর ওপারে গ্রাম আছে বুধগ্রাম, ভাটগ্রাম, র্যাংনা, তরলিয়া, গান্ধীগি, বিরুলি, এই পঞ্চায়েতের এই ধারে আছে খোয়াজ মোহাম্মদপুর, নিচেপাড়া, দহগ্রাম, সাজিনা, যশপুর, কোচেড়া, কৃষ্ণনগর, কানপুর, রামপুর। খুবই অসুবিধা শেষ নেই আমাদের। এখন যদি মরে যায় তো বিরাট সমস্যা আমাদের শেষ। মানুষ মারা যায় কি করে পার করবো? আপনার নামটা? আমার নাম সৈয়দ ইসরাফিল। এই রাস্তাটা হচ্ছে মেন রোড। এবারে এই রোডে মানে 10-এর অধিক গ্রাম যাতায়াত করে, ঠিক আছে। এই যে নদীর অপর প্রান্তে স্বাস্থ্যকেন্দ্র আছে, হাই স্কুল আছে, তারপর এই যে জানাজার জায়গা, গোরস্থান, ঠিক আছে। এখানে জানাজা নেওয়া হয়। যদি মানুষ ইনকেস যখন মারা যায় তো খুব অসুবিধায় পড়তে হবে, কারণ এই রাস্তাতে যাওয়ার কোনো সম্ভব নয়, ঠিক আছে। আর এর আগে একবার ভেঙে গেছিলো ব্রিজটা, তো এসে আমাদের পার্টি এসে সহযোগিতা করেছে, তো এখন আবার ভেঙে গেছে। তো এখন আমরা চাই পার্মানেন্টলি যেন হয়ে যায় আর কি, হ্যাঁ, এটাই চাই। অনেক অসুবিধা, আপনি দেখতে পারেন অনেকটাই ভেঙে গেছে, এখন বন্ধ পার্মানেন্টলি। এইভাবে ফেলছে, ওই যে নদীতে যে সাঁতার কাটতে পারে সে সাঁতার কাটে যাচ্ছে, এবং ওই ঘুরে ঘুরে যাচ্ছে, সাঁতার কেটে কেটে যাচ্ছে আর কি, জীবনের ঝুঁকি নিয়ে, যে কোনো সময় মরতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। তারা কাঁধে করে নিয়ে ছাগল বয়ে যেতে হবে। আপনার নামটা? লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর থানার পুলিশ অবৈধ কাঠ বোঝাই নম্বর প্লেট বিন একটি ট্রাক্টর আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তাদের নাম শেখ নজরুল, বাড়ি পারুই থানার গোড়াপাড়া গ্রামে, এবং অন্যজন শেখ লালচাঁদ, বাড়ি পারুই থানার মাগরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে নম্বর প্লেট বিন অবৈধ কাঠ বোঝাই ট্রাক্টর দুবরাজপুরের দিক থেকে যশপুর হয়ে পারুইয়ের দিকে যাচ্ছিল। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিরাময়ের জঙ্গল এলাকায় কাঠ বোঝাই ট্রাক্টরটি আটক করে এবং বৈধ নথি দেখতে চায়। পুলিশকে কোনো কাগজপত্র দেখাতে না পারায় দুবরাজপুর থানার পুলিশ অবৈধ কাঠ বোঝাই ট্রাক্টরটি আটক করে এবং তাদের দুজনকে গ্রেপ্তার করে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বারবার আক্রান্ত। বিজেপির ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে বীরভূমের ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল করা হয় আজ বুধবার 16 জুলাই। মিছিলটি শুরু হয় ইলামবাজার ব্লক থেকে, ইলামবাজার তিনমাথা মোড়ে এসে শেষ হয়। এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পা মেলান। এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহা, ব্লক প্রেসিডেন্ট ফজলুর রহমান, মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু, বিশিষ্ট সমাজসেবী দুলাল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান, দেখুন, আজকে আমরা ইলামবাজারে 21শে জুলাই উপলক্ষে আমরা প্রস্তুতি বৈঠক চারিদিকে চলছে। আমাদের যে ব্লকগুলো আমার দায়িত্বে আছে আমরা সেই ব্লকে যাচ্ছি এবং শহরেও আমরা এইগুলো প্রস্তুতি বৈঠক করেছি। এবং আপনারা জানেন আজকে যারা বাংলাভাষী মানুষ তাদের কিভাবে উড়িষ্যা, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা এই যে রাজ্যগুলোতে কিভাবে নৃশংস অত্যাচার করা হচ্ছে, তাদের অপরাধ, তারা বাঙালি, তারা কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদের পুলিশ থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। এই যেভাবে অবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী একা হাতে চারিদিকে প্রতিটি মানুষ যারা আটকাচ্ছে আর তাদের আপ্রাণ চেষ্টা করছে, তাদের ছাড়ানোর জন্য আমাদের মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্য সচিব প্রতিটি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা বলে এগুলো আপ্রাণ চেষ্টা করছে এবং অনেককেই ছাড়িয়ে আনা হয়েছে। আবার অনেককে লুকিয়ে আমাদের সরকার জানতেও পারছে না, এরা যে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এরা যে শুধু মুসলমান তা নয়, আমরা দেখছি কি কুচবিহারের রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আসাম সরকার তাদের NRC নোটিশ দিয়ে তাদের বিতাড়িত করার চক্রান্ত করছে। আমাদের আলিপুরদুয়ারে অনিতা ঘোষ তার সে স্বামী এবং ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তাকে আসতে হচ্ছে NRC জ্বালায়, যে সে আসামে ঢুকতে পারবে না। এইভাবে যে অত্যাচার করছে, সেখানে আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি জাতি যারা মানে শিডিউল কাস্ট যাদের আমরা বলি সম্প্রদায়, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তারা টার্গেট করে রেখেছে। আজকে বিহারে ভোটার লিস্টে দেখতেই পাচ্ছেন কিভাবে এইভাবে হেনস্থা করা হচ্ছে মানুষকে। প্রথমে বলা হলো আমাদের ভোটার কার্ড, যেটা আইডেন্টিটি, যেটা নিয়ে আমাদের 21শে জুলাই আমাদের আবেগ, আমাদের শহীদ তর্পণ, যারা বাংলার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 13 জন শহীদ হয়েছিল, 100 জন গুলি খেয়েছিল, অনেক মানুষ আহত হয়েছিল পুলিশের লাঠিতে। সেই আমরা যে ভোটার কার্ড আদায় করেছিলাম, সেই ভোটার কার্ডকে তারা নির্বাচন কমিশনার মানছে না, সেই আধার কার্ডকে মানছে না, রেশন কার্ডকে মানছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে MP মহুয়া মৈত্র যে কেস করেছিল, এই কেসের ফলে আমরা আজকে প্রাইমারির রিপোর্ট পেয়েছি। হয়তো 27 কি 28 তারিখে আমাদের ফাইনাল জাজমেন্ট আছে। আমরা আশাবাদী যে ন্যায্য যারা ভোটার, ভারতবর্ষের যারা বাসিন্দা, তারা যাতে ভোট দিতে পারে, এটা আমরা কামনা করছি। সুপ্রিম কোর্ট আশা রাখছি এইরকম রায় দেবে। তাই আমরা আজকে একটা ইলামবাজারেও আমরা কর্মসূচি করলাম, 21শে জুলাই প্রস্তুতি বৈঠক। সেখানে 21শে জুলাই নিয়ে মিছিল আমরা করেছি। আজকে দুপুরবেলায় 1টা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি আজ রাস্তায় নামছেন, বাংলাকে রক্ষা করার জন্য, বাঙালিকে রক্ষা করার জন্য, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য রাজপথে নামবেন। এবং আমাদের জেলায় 3টে থেকে রামপুরহাটেও আমরা নামছি রাস্তায়। জেলায় যে মিছিল, তা সত্ত্বেও আমাদের বলা হয়েছিল ব্লকে করার জন্য। ইলামবাজার ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমিও ছিলাম সেখানে উপস্থিত। আমরা একটা মিছিল করলাম মানুষকে জাগ্রত করার জন্য, যে ভুল প্রচার বিজেপি করছে যে আমরা মুসলমান তাড়াচ্ছি, কিন্তু তারা যে মুসলমান তাড়াচ্ছে না, তারা যে তফসিলি জাতিকে তাড়াচ্ছে, আদিবাসীকেও তাড়াচ্ছে। এইটা ইলামবাজারের মানুষকে বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বয়স্কদের ছানি অপারেশন, নবজাতক থেকে বৃদ্ধ সকলের চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধকে লক্ষ্য রেখে কাকরতলা থানার রসা সুস্বাস্থ্য কেন্দ্রে দৃষ্টি আসা চোখের আলো প্রকল্পের মাধ্যমে আজ বুধবার 16 জুলাই এলাকার গ্রামের সাধারণ মানুষদের চক্ষু পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষা পরবর্তীতে প্রয়োজন মতো চোখের ড্রপ ও চশমা প্রদান করা হয়। এদিন প্রায় শতাধিক সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করে প্রয়োজন মতো চশমা বা ড্রপ দেওয়া হয়। গ্রামে বা এলাকায় চক্ষু পরীক্ষা করাতে পেরে স্বভাবতই খুশি ব্যক্ত করেন এবং পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষেরা সাধুবাদ জানান।
উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট, অপটোমেট্রি হেমন্ত কুমার পাল সহ স্বাস্থ্যকর্মীরা, আশা কর্মীরা ও সাধারণ মানুষেরা। এদিন মেডিকেল টেকনোলজিস্ট, অপটোমেট্রি হেমন্ত কুমার পাল জানান, এই প্রোগ্রামটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চোখের আলো প্রকল্প 4 বছর ধরে শুরু হয়েছে। তারই কন্টিনিউশনে এটা চলছে। এটা আগেও এখানে হয়েছে। আপনারা জানেন যে এই চোখের আলো প্রকল্পের উদ্যোগের কারণ হলো যে গ্রামগঞ্জে যে সমস্ত মানুষদের ছানি নিয়ে চোখে পড়ে আছে, অথচ তাদের অপারেশনের কোনো সুযোগ নেই, তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য এই চোখের আলো প্রকল্প। এই চোখের আলো প্রকল্প গ্রামীণ ভিত্তিতে আমরা যে ক্যাম্পগুলো করছি, এখানে আমরা খুব সহজেই ছানিগুলো ডিটেক্ট করতে পারছি। ডিটেক্ট করার পর তাদের লাইন লিস্ট তৈরি করে এখান থেকে আমরা সিউড়ি সদর হাসপাতালে আমরা এই অপারেশনের ব্যবস্থা করব। এটা চোখের আলো প্রকল্পেরই একটা উদ্যোগ। এছাড়াও যারা 40-এর উপরে আমরা জানি যে চালসে লেগে থাকে, এই চালসে চোখের আলো প্রকল্পের ব্যাপার একটা প্রোগ্রাম রয়েছে। তারা ফ্রিতে চশমা পাবেন। চশমা সবাই পাবেন, 40-এর উপরে যারা বয়স তারা প্রত্যেকেই এই চশমা পাবেন। আর যারা ছানি অপারেশন করবেন, ছানি অপারেশনের পরেও তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এছাড়াও বাচ্চাদেরও জন্য আছে, যারা স্কুলে পড়ে, যে সমস্ত বাচ্চারা কম দেখে, তাদেরকে আলাদাভাবে প্রোগ্রামটা করা হয় চোখের আলোতে। তারাও ফ্রিতে চশমা বিনা পয়সায় পাবে। মূল উদ্যোগটা হলো যে সমাজ থেকে অন্ধত্ব দূর করা। আর এই একটা বড় প্রোগ্রাম এটা। এই চোখের আলো প্রকল্পে এই সুফলটা সবাই পাচ্ছে। তারই জন্য খয়রাসল জুড়ে যে প্রোগ্রামটা চলে আজকে রসা সুস্বাস্থ্য কেন্দ্রে, তারই এটা অঙ্গ হিসাবে। এখানে খুব ভালো সাড়া পাওয়া গেছে। এখানকার মানুষজন এগিয়ে এসছে, আগেও এসছি। এখানকার মানুষজন এই ব্যাপারটা নিয়ে উৎসাহী। সরকারি প্রোগ্রামে যত ভালো প্রোগ্রাম হয় তারা অনুধাবন করতে পেরেছেন। আর এই প্রোগ্রামের জন্য আমাদের মূলত যারা সাফল্য অংশীদার তারা হলো যে আশা দিদিরা, যারা এই পেশেন্টদের ডেকে নিয়ে এসছে। এখানকার কমিউনিটি হেলথ অফিসার রয়েছেন, এখানকার এএনএম দিদি রয়েছেন, তারা এই প্রোগ্রামটা পরিচালনা করছেন। আর মূল উদ্যোগটা হচ্ছে যে খয়রাসলের বিময়ী স্যার, খয়রাসলের আরও যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা এই উদ্যোগটা পরিচালনা করেন খয়রাসল নাগরাপন্দা বিপিএইচসি থেকে। আর সাব সেন্টারে যারা আছে তারা খুব অ্যাক্টিভলি এই প্রোগ্রামটা করছেন। গোটা খয়রাসল জুড়ে এই প্রোগ্রামটা চলছে। আজকে তার রসা একটা সেন্টারে চলছে, আগামী পরশুদিন চুরোরে আছে। সারা বছরই এই প্রোগ্রামটা চলে। আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে খয়রাসলটা যাতে অন্ধত্ব মুক্ত করা যায় সেই চেষ্টা আমরা করব। আমি হেমন্ত কুমার পাল, বড় চাতুরি হাসপাতাল থেকে এসেছি। আমি মেডিকেল টেকনোলজি অপটোমেট্রি। আমাকে অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হয়েছে খয়রাসলে। খয়রাসলে যেহেতু এখানে কোনো পোস্টিং নেই করে আমি আজ 3 বছর ধরে এটা দেখাশোনা করছি। অন্যদিকে রোগী সবিতা মণ্ডল বলেন, আপনি ডাক্তার দেখালেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। কি দেখালেন এখানে? এই না চোখের ডাক্তার এসেছে, চক্ষু দেখালাম। ডাক্তার কি বললেন? ডাক্তার বলল একটা ডফা দিয়েছে, দিয়ে 4 ফোঁটা করে লাগাতে বললো, আর বললো যে মাসখানেক পরে চশমা পেয়ে যাবে, তাই বললো। কি কি জমা নিলেন? জমা নিল তোমার আধার কার্ড জেরক্স আর মোবাইল নাম্বার। টাকা পয়সা কিছু নেয়নি? না, পয়সা নেয়নি, এমনি বিনামূল্যে। এই যে গ্রামে আপনি চক্ষু দেখাতে পারলেন, কেমন লাগছে? খুবই ভালো, ভালো লাগলো। পশ্চিমবঙ্গ সরকারকে কিছু বলবেন? ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ, অবশ্যই জানাবো। বিনামূল্যে দেখে দিলে ওইটাই অনেক ধন্যবাদ। কেন আমাদের বাইরে যেতে গেলে অনেক অসুবিধা, দিক দিকে অসুবিধা হয়, পয়সা পাতির ব্যাপার থাকে। এখানে বিনামূল্যে চিকিৎসা পেলাম, এটা পেয়ে অনেক ধন্যবাদ হলাম। আমার নাম সবিতা মণ্ডল, বাড়ি রসা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং বীরভূম জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও বোলপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বোলপুর সাধারণ পাঠাগার সংলগ্ন প্রেক্ষাগৃহে আজ বুধবার 16 জুলাই থেকে শুরু হয় আদিবাসী নৃত্যের উপর আঙ্গিক ভিত্তিক 3 দিনের কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমার মহকুমা শাসক অয়ন নাথ, বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন, বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর বুদ্ধদেব হাসদা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, বোলপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন উত্তম সোরেন জানান, আজকে এখানে কি কিসের কর্মসূচি? এখানে আজকে আমাদের আদিবাসী কর্মশালা
আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে নাচ গানের বিভিন্ন তথ্য জানার জন্য ও আমাদের নাচ গান কী আছে সেগুলো জানার জন্য আমাদেরকে 3 দিনের মতো এখানে আমাদেরকে ডেকেছে। এটাই মানে আমরা শিখবো এবং আমরা শেখাবো। এখানে 5টি দল এখন এখানে মজুদ আছে। এই কর্মশালা হলে কতটা উপকৃত হবে তোমরা? এই কর্মশালা উপকৃত আমাদের যেগুলো এখন আমাদের মধ্যে জানা নেই সেগুলো আমরা জানতে পারবো এবং আমাদের দেখে আরও 5 জন মানে জানতে পারবে। এটাই আমাদের বড় একটা। কতজন এখানে প্রশিক্ষণ নেবে? এইখানে আমাদের 5টা দলকে ডেকেছে, 10 জন করে মানে 50 জন এখানে উপস্থিত আছে। তোমার নামও পড়েছে? আমার নাম উত্তম সরেন। কোথা থেকে এসেছি? আমি মুরুকালী থেকে এসেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সাপ 2 অক্ষরের এই শব্দটি শোনামাত্রই আমরা ভয়ে ভীত হয়ে পড়ি। সারা বিশ্ব জুড়ে সাপেদের রক্ষা করা এবং জনমানসে সাপেদের সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রতি বছর 16 জুলাই তারিখটি বিশ্ব সর্প দিবস হিসেবে পালন করা হয়। তবে শুধু একদিনই সর্প দিবস পালন নয়, প্রত্যেক দিনই হোক পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ দিবস। মানুষের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা না বাড়ালে মানুষের হাতে দৈনিক সাপের মৃত্যু এড়ানো যেমন সম্ভব নয়, তেমনি সম্ভব নয় মানুষের জীবন রক্ষা করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণে তাদের গুরুত্ব তুলে ধরতে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয়পুর উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার 16 জুলাই বিশ্ব সর্প দিবস উদযাপিত হয়। বিদ্যালয়ের নিজস্ব বিজ্ঞান সংগ্রহশালায় একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের নিয়ে সর্প সম্পর্কে সচেতনতার বার্তা দেন বিদ্যালয়েরই বিজ্ঞান শিক্ষক তথা জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। এদিন তিনি তার বক্তব্যে জানান, বিশ্ব সর্প দিবস। আসলে আমরা সাপ সম্পর্কে এত বেশি কুসংস্কার পছন্দ যে সাপকে যে বাঁচিয়ে রাখার প্রয়োজন সেটা কখনোই ভাবি না, কিন্তু সাপও বাস্তুতন্ত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী, তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই মুহূর্তে দেখো বর্ষাকাল, সমস্ত মাঠ ঘাট কিসে ভরে আছে? জলে ভরে আছে, তাই তো? ইঁদুরের গর্তগুলো কিসে ভর্তি আছে? জলে ভর্তি আছে। খুব স্বাভাবিকভাবে সেই ইঁদুরের গর্তের মধ্যে কারা থাকে? সাপেরা থাকে। তাদের এখন অসুবিধা হচ্ছে, খাবারের অসুবিধা হচ্ছে, থাকারও। তারা কী হচ্ছে, অসহায় হয়ে তখন আমাদের বাড়িতে চলে আসছে, আমরা না বুঝে তাদেরকে মেরে ফেলছি, তাই তো? এটা করতে হবে না, যে তাদেরও বাঁচার অধিকার আছে যেমন আমাদের আছে। তার কারণ কি, সাপ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রচুর পরিমাণে ইঁদুর থেকে ফসল রক্ষা করে, সাপের বিষ থেকে অসংখ্য রোগের ওষুধ তৈরি হয়। তবে আমরা কী করবো, যে সাপ থেকে সচেতন থাকবো যাতে আমাদের কামড়াতে না পারে। তার জন্য কী করবো, আমরা বাড়ির চারিধারটা পরিষ্কার রাখবো, বাড়ির ভেতরে যেন সাপ ঢুকতে না পারে আউটলেটে নেট লাগাবো। রাতের বেলা যখন ঘুমোবো তখন অবশ্যই কী ব্যবহার করবো, মশারি, এবং সেই মশারিটা বিছানার নিচে গুছিয়ে দেবো, তাই তো? এইটা করবো। আর যখনই আমরা বাইরে যাবো রাত্রিবেলা তখন কোনো টর্চ নিয়ে যাবো। আর সাপ দেখলে কখনোই মারবো না, বন দপ্তরকে খবর দিতে হবে যে তারা এসে সাপ উদ্ধার করে নিয়ে যাবে, তাদেরও বেঁচে থাকতে হবে। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।